নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে 6 বছর বাদে রাজীব কুমারের জামিন মামলার শুনানি হয়েছে। প্রধান বিচারপতি সিবিআই এর পক্ষে দাঁড়িয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার কাছে জানতে চান 6 বছর ধরে সিবিআই কি করেছে, একবারও কি রাজীব কুমারকে তারা ডেকেছিল? আত্মপক্ষ সমর্থনে সলিসিটর জেনারেল বলেন, না, ডাকা হয়নি এটা ঠিক, কিন্তু এই মামলার গুরুত্ব অপরিসীম। রাজীব কুমার তদন্তে সহযোগিতা করেননি, বিষয়টা নাকি খুবই গভীর, মূল প্রতিদ্বন্দ্বী রাজ্য সরকার। শুনানি আবার হবে। শুনানি হবে সম্ভবত 17ই অক্টোবর। এখন প্রশ্ন হলো যে 2019 সালের মে মাসে সুপ্রিম কোর্ট রাজীব কুমারের রক্ষা কবচ বাতিল করে দেয় এবং একই সঙ্গে বলে যে রাজীব কুমার চাইলে কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারেন। রাজীব কুমার আবেদন করেন কলকাতা হাইকোর্টের শাহিদুল্লাহ মুন্সির ডিভিশন বেঞ্চ এবং সুভাষিস দাশগুপ্ত মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করেন এবং বলেন যে তদন্তে সহযোগিতা করতে হবে। সিবিআই নোটিশ দিলে 48 ঘন্টা আগে নোটিশ দিলে রাজীব কুমারকে সহযোগিতা করতে হবে। এর আগে মেঘালয়ের রাজধানী শিলংয়ে 5 দিন ধরে 40 ঘন্টা জেরার মুখোমুখি হন রাজীব কুমার। আসলে সারদা কেলেঙ্কারির পর যে সিট গঠিত হয়েছিল তার মাথায় ছিলেন তৎকালীন বিধাননগর কমিশনারেটের প্রধান রাজীব কুমার। তখন অভিযোগ ওঠে যে তথ্য প্রমাণ তিনি লোপাট করেছেন, যদিও রাজীব কুমার এই অভিযোগ মানেননি। সিবিআই এর জেলার মুখোমুখি হয়ে 40 ঘন্টা তিনি সিবিআই এর সব প্রশ্নের জবাব দিয়েছিলেন, তারপরে আর সিবিআই তাকে ডাকেনি। এতদিন বাদে মামলাটা উঠল, সেই জন্য প্রধান বিচারপতি গাভাই খুব সঙ্গত কারণে প্রশ্ন করেছেন, এতদিন কি সিবিআই ঘুমোচ্ছিল? সলিসিটর জেনারেল যে যুক্তি দিয়েছেন সেটা আদালত কতটা গ্রহণ করবে আমি জানি না। বিষয়টা খুবই গভীর, মূল প্রতিদ্বন্দ্বী রাজ্য সরকার। যদিও নির্বাচনের আগে সিবিআই এর তৎপরতা যে বাড়বে তা নিয়ে কোনো সংশয় নেই, সন্দেহ নেই। এবং এই মামলার গতি প্রকৃতির সঙ্গে আগামী দিনে বিধানসভা নির্বাচনেরও অনেক কিছু জড়িয়ে আছে। আমাদের অপেক্ষা করে থাকতে হবে শেষ পর্যন্ত চূড়ান্ত কি রায় দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কি আগাম জামিনের, কলকাতা হাইকোর্ট যেটা দিয়েছিল যাকে চ্যালেঞ্জ করে সিবিআই সুপ্রিম কোর্টে যায়, আগাম জামিনের বিষয়টাকে খারিজ করে দেবে, নাকি বলবে তদন্তে রাজীব কুমারকে সহযোগিতা করতে হবে, যখন সিবিআই ডাকবে তখন তার কাছে যেতে হবে। খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। হঠাৎ করে 6 বছর বাদে শীত ঘুম থেকে জেগে উঠে সিবিআই তৎপর হবে কি হবে না সেটা সময়ই বলবে। আজকে আমার প্রতিবেদনের উপজীব্য হলো তৃণমূলের প্রার্থী তালিকা। প্রথমে একটা কথা বলে নেওয়া ভালো। দেখুন, তৃণমূলের প্রার্থী তালিকা কি হবে, কারা সেই তালিকায় স্থান পাবেন, কোন কোন হেভিওয়েট বাদ যাবেন, সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু যেহেতু আমি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত এবং রাজনৈতিক সাংবাদিকতা করি, বিভিন্ন সূত্র থেকে নানা রকম খবর আসে, সেগুলোকে বিশ্লেষণ করার একটা দায়িত্ব থাকে আপনাদের কাছে বলা। শেষ পর্যন্ত প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আমরা কি বলছি তার উপরে প্রার্থী তালিকা কখনোই চূড়ান্ত হবে না। যারা আমার প্রতিবেদন দেখেন তৃণমূলের যে বন্ধুরা, তারা বলতে পারেন যে আপনি কি করে এসব বলছেন। আমি তাদেরকে এটাই বলছি, এটা কোনো চূড়ান্ত কিছু নয়। বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া গেছে তার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করছি। এই প্রতিবেদনে আমি যা বলছি তার অনেকটা মিলে যেতে পারে, আবার কিছুই না মিলতে পারে, তবে কিছুই না মেলার সম্ভাবনা কার্যত নেই। 1 নম্বর বিধানসভা কেন্দ্র হচ্ছে মেখলিগঞ্জ, আর 294 নম্বর বিধানসভা কেন্দ্র হচ্ছে বীরভূমের মোরারই। এখন মেখলিগঞ্জের কে বিধায়ক? পরেশ অধিকারী। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তার নাম জড়িয়েছে, তার মেয়ের চাকরি গেছে, তিনি টিকিট পাবেন না।
দেখুন, উত্তরবঙ্গে এবার তৃণমূলের ভরাডুবি অবশ্যম্ভাবী, কেউ রুখতে পারবে না। বিজেপি আগের বার 30টা আসন পেয়েছিল, এবার তাদের আশা 40টার কাছাকাছি আসন পাবে। উত্তরবঙ্গে কংগ্রেস কিন্তু খাতা খুলবে, বিশেষ করে মালদা এবং উত্তর দিনাজপুরে। সেই সবকিছু মাথায় রেখেই তৃণমূল কংগ্রেসকে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে হবে, এবং এই প্রার্থী তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে আইপ্যাকের ভূমিকা অনস্বীকার্য। আইপ্যাক যে ফিডব্যাক দিচ্ছে, সেই ফিডব্যাকের উপর নির্ভর করে কাকে কোথায় দাঁড় করানো হবে বা দাঁড় করানোর সম্ভাবনা, সেটা কিন্তু তৃণমূলের শীর্ষ নেতৃত্ব খতিয়ে দেখবেন। তাহলে পরেশ অধিকারী টিকিট পাচ্ছেন না। আলিপুরদুয়ার জেলায় তৃণমূল খাতা খুলতে পারবে না, এ নিয়ে কোনো সংশয় নেই। এবং জলপাইগুড়ি জেলায় তৃণমূল এবার খাতা খোলার সম্ভাবনা কম। সেই জন্য ডাবগ্রাম ফুলবাড়ি থেকে গৌতম দেব আগাম পরাজয়ের আঁচ করে তার আসন পরিবর্তন করতে চাইছেন। তিনি শেষ পর্যন্ত প্রার্থী হবেন কিনা সেটা আমি জানি না, না হওয়ার সম্ভাবনাও আছে, আবার হওয়ার সম্ভাবনাও আছে। কারণ গৌতম দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, তাই গৌতম দেবকে পছন্দ মতো কোনো আসন তার বরাতে জুটতেও পারে। দার্জিলিং জেলায় 3টে আসনই গজম লড়বে। এবার আসুন উত্তর দিনাজপুরে আপনি ওই খুব পুরনো ভদ্রলোক করিম চৌধুরী, সেই নবারের বিধায়ক, তিনি টিকিট পাবেন না। দক্ষিণ দিনাজপুরে কিছু পরিবর্তন হবে, বিপ্লব মিত্রের আসন বদলাতে পারে। মালদায় আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কংগ্রেসের টিকিটে ইংলিশ বাজার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার কংগ্রেসের যোগটার একেবারে অবশ্যম্ভাবী, যদি শেষ মুহূর্তে বড় কিছু না হয়। সাবিনা ইয়াসমিন, সাবিত্রী মিত্র, কারোরই টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। এবার চলে আসুন ভাগীরথী পেরিয়ে মুর্শিদাবাদে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির টিকিট পাবেন না, এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূল আগের বার 20টা আসন পেয়েছিল, এবার তাদের আসন কমবে, অন্তত 3 থেকে 4টি আসন কমবে। বিজেপি যেমন মুর্শিদাবাদ বহরমপুর পেয়েছিল, এবার কান্দি পাবে, জলঙ্গি পাওয়ার সম্ভাবনা আছে, আরো 2-3টে আসন তারা পাবে। যেমন সেটাকে মাথায় রেখেই কিন্তু প্রার্থী বাছাই করবে তৃণমূল। এক্সিস্টিং বিধায়কদের 2-1জন নাও পেতে পারে, নতুন মুখ আসতে পারে। তাই মুর্শিদাবাদে দলের অন্তর্দ্বন্দ্ব তীব্র, কলহ তীব্র। হুমায়ুন কবির যেভাবে জেলা নেতৃত্বকে নিশানা করছেন, তাতে বোঝা যাচ্ছে যে তৃণমূলের সুখের সংসার নয়। মুর্শিদাবাদে কোনো জেলাতেই তৃণমূলের সুখের সংসার নয়। এরপরে নদিয়ায় দেখুন, নদিয়াতে মানিক ভট্টাচার্য টিকিট পাবেন না, কোনো সম্ভাবনা নেই। মুকুল রায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন কৃষ্ণনগর উত্তরে, অভিনেত্রী কৌশানী, তিনিও টিকিট পাবেন না। তেহট্টে প্রার্থী বদল হবে, তেহট্টেকে প্রার্থী হবে, কোনো সংখ্যালঘু মুখকে সেখানে নিয়ে আসা হবে কিনা সে নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলছে। প্রবীণ বিধায়ক শঙ্কর সিং, যতদূর আমি জানি তিনি টিকিট পাবেন না। দেখুন, উত্তর 24 পরগনা তৃণমূলের কাছে খুব গুরুত্বপূর্ণ। হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিক টিকিট পাবেন না, কোনো সম্ভাবনা নেই। বারাসাতে চিরঞ্জিত দাঁড়াতে চাইছেন না, তিনি টিকিট পাবেন না। ব্রাত্য বসু টিকিট পাবেন, কিন্তু যেহেতু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে নেই, এমন হতে পারে ব্রাত্যবাবু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন, হতেও পারে। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কোনোভাবেই টিকিট পাচ্ছেন না, চিরঞ্জিত টিকিট পাচ্ছেন না, সুজিত বসু সবকিছু ঠিকঠাক থাকলে টিকিট পাবেন, কিন্তু এজেন্সির তদন্তের জালে তিনি জড়িয়ে যান। যদি তিনি জড়িয়ে যান, তাহলে তার টিকিট পাওয়া নিয়ে সংশয় তৈরি হবে, অবশ্যই সংশয় তৈরি হবে। এবং যারা বিজেপির টিকিটে জিতে তৃণমূলে গিয়েছিলেন, তার তৃণমূলে গিয়ে জিতেছিলেন নির্বাচনে, তারা যে সবাই টিকিট পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই।
ধরুন কলকাতাতে 2-3টে আসনে প্রার্থী বদল একেবারে নিশ্চিত। আগের বারই স্বর্ণকমল সাহা টিকিট পেতেন না, কিন্তু কিভাবে তিনি টিকিট পেয়েছিলেন সেটা আমরা সবাই জানি। এন্টালিতে আগের বার নাম উঠেছিল বর্তমানে যিনি মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব। তো বিশ্বজিৎ বাবু যেহেতু একটা সাংবিধানিক পদে আছেন, তাই তিনি টিকিটের প্রত্যাশীও নয়। স্বর্ণকমল সাহা টিকিট পাবেন না। জোড়াসাঁকো কেন্দ্রে বিবেক গুপ্তা টিকিট পাওয়ার সম্ভাবনা কম। এই যে এন্টালির ওই অঞ্চলের একজন বিধায়ক আছেন, ওয়ার্ড নাম্বারটা আমি ঠিক ভুলে যাচ্ছি, আমির উদ্দিন ববি, এলাকায় জনপ্রিয়। তাকে বিধানসভা নির্বাচনে কিন্তু প্রার্থী করা হবে, সম্ভবত কলকাতার কোনো কেন্দ্রে নয়, কলকাতার বাইরের কোনো কেন্দ্রে। দক্ষিণ 24 পরগনায় খুব একটা রদবদল হবে না, কিন্তু হলেও সেটা খুব একটা উল্লেখযোগ্য নয়। অনেক তো বিধায়ক আছে, তাদের সবার কথা বলা যায় না। তবে ফিরদৌস বেগম সোনারপুর উত্তর, লাভলি মৈত্র, এদের টিকিট পাওয়ার সম্ভাবনা কম। ফিরদৌস এবং তার স্বামী নজরুলের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, শাসক দলের মধ্যে থেকেই উঠেছে। তাই ফিরদৌসকে এবার সম্ভবত টিকিট দেওয়া হবে না। আর লাভলি মৈত্র যদিও বা দাঁড়ান, তার আসন পরিবর্তন হতে পারে। তাছাড়া বড় কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হচ্ছে না। যেমন হাওড়া থেকে মনোজ তিওয়ারি, তিনি দাঁড়াতে চান না, কিন্তু তাকে বুঝিয়ে সুজিয়ে রাজি করানোর চেষ্টা হচ্ছে। লক্ষ্মীরতন শুক্লা বিধায়ক ছিলেন, ছেড়ে দিয়েছেন, তাকে আবার তৃণমূলের ছাতার তলায় আনার জন্য চেষ্টা করা হচ্ছে। জানি না সেটা কতটা সফল হবে। সমীর পাঁজা টাজা যারা আছেন, তাদের 2-1জনের টিকিট পাওয়ার সম্ভাবনা কিন্তু কম। দেখুন, দক্ষিণ 24 পরগনা যদি আপনি ধরেন বা কলকাতা বৃহত্তর ধরেন, পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিম, পার্থবাবু কোনো মতেই টিকিট পাবেন না। বেহালা পূর্ব কেন্দ্রে যদি শোভন চ্যাটার্জির আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যুক্ত হন, তাহলে তাকে সেখানে দাঁড় করানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও রত্না চ্যাটার্জি, তাকে বঞ্চিত করা হবে না। হতে পারে যে তার বাবা দুলাল দাস, যিনি মহেশতলার বিধায়ক ছিলেন, সেই জায়গায় তাকে ট্রান্সফার করা হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, হুগলিতে ওই তপন দাশগুপ্ত, জানি না উনি শেষ পর্যন্ত টিকিট পাবেন কিনা। তারপরে অসিত মজুমদার, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, তাকেও শেষ পর্যন্ত দল টিকিট দেবে কিনা এই নিয়ে আমার মনে বিস্তর প্রশ্ন আছে, যদিও এই সিদ্ধান্তগুলো এখনো কিন্তু চূড়ান্ত হয়নি। বাঁকুড়াতে অনেক প্রার্থী বদল হবে। হতে পারে যে শম্পা দরিপাকে আবার প্রার্থী করা হলো। আগের বার শম্পা দরিপা প্রার্থী হতেন, কিন্তু প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করার আগেই তিনি তার নামে দেয়াল লিখন লিখতে শুরু করলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার হয়ে প্রচার করলেন। সেটা তৃণমূলের নেতৃত্ব ভালোভাবে নেয়নি, কিন্তু শম্পা দরিপা দীর্ঘ 4-5 বছর চুপ করেই আছেন। তিনি চেষ্টা করছেন টিকিট পাওয়ার জন্য, তিনি পেতেও পারেন। পুরুলিয়াতেও কিছু অদল বদল হবে, কিন্তু খুব একটা অদল বদল হওয়ার সম্ভাবনা নেই। কিছু হতে পারে সামান্য, সেটা ওই সন্ধ্যা টুডুর মতো কেউ হয়তো টিকিট পেলেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বদল হবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে। যেমন বিপ্লব রায়চৌধুরী, জ্যোতির্ময় কর, তারপরে মন্ত্রী ছিলেন সৌমেন মহাপাত্র, এরা কেউ টিকিট পাচ্ছেন না। চণ্ডীপুর থেকে অভিনেতা সোহম, খুব টাফ এবার পূর্ব মেদিনীপুর তৃণমূলের কাছে, খুব টাফ। ওখানে 14-2 হওয়ার সম্ভাবনা বেশি বিজেপির পক্ষে। তাই হাওয়া বেগতিক দেখে চণ্ডীপুর ছাড়তে চাইছেন সোহম। পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার, যিনি খড়গপুর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ছিলেন, শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ। দিলীপ বাবু 2019 লোকসভায় জিতলেন, তা সেখান থেকে
তিনি তো খড়গপুরের বিধায়ক ছিলেন, তো খড়গপুরে তার প্রার্থীর বিরুদ্ধে প্রদীপ সরকারকে শুভেন্দু দাঁড় করান, প্রদীপ বাবু জেতেন। আবার হিরণ জিতলেন খড়গপুরে 2021-এ। প্রদীপ সরকারের সঙ্গে শুভেন্দুর দীর্ঘদিনের সুসম্পর্ক আছে, কার্যত শুভেন্দুর হ্যান্ডপিক ছিলেন। তাই প্রদীপ সরকারকে সম্ভবত এবার খড়গপুরে টিকিট দেবে না। দেখুন, জুন মালিয়া টালিয়ার আসনে অন্য প্রার্থী হবে। তারপরে গড়বেতার বিধায়ক যিনি জেলা পরিষদের চেয়ারম্যান উত্তরা, তারও টিকিট পাওয়ার সম্ভাবনা কম। তাহলে আপনি যদি পুরো জেলাটাকে দেখেন, একেবারে কুচবিহার থেকে শুরু করে সাগর, অনেক প্রার্থীর নাম কিন্তু বাদ যাচ্ছে। আমি যাদের নাম বললাম তাদের সম্পর্কে অনেকেই আপনারা পরিচিত, এবং অনেক বিধায়ক আছেন যাদের নাম আমরাই জানি না, আমরা রাজনৈতিক সাংবাদিকতা করি, প্রথমবার নির্বাচিত হয়েছেন তারা। যেমন সব্যসাচী দত্ত, কোথাও না কোথাও এবার তিনি দাঁড়াবেন, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। রাজারহাট নিউ টাউনের তাপস চ্যাটার্জি দলের মধ্যে কোণঠাসা অবস্থায় আছেন। টিকিট তিনি পাবেন, আবার নাও পেতে পারেন। তার মনোনয়ন ঘিরে কিন্তু দলের মধ্যেই একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। সব্যসাচী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, বিধাননগর মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তিনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার পছন্দের 1 নম্বরে আছে বারাসাত, কিন্তু বারাসাতে অন্যান্য দাবিদার আছেন, তাকে অন্য কোথাও অ্যাকোমোডেট করার চেষ্টা হচ্ছে। যদি না হয় তাহলে তিনি বারাসাতেই দাঁড়াবেন। যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুড়ে কল্যাণ ঘোষের কাছে হেরে গিয়েছিলেন, তারপর কার্যত অবলিভিয়ানে চলে যান। রাজীব বাবুকে হাওড়া জেলা পরিষদের কি একটা প্যাট্রন করা হয়েছে, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, কিন্তু তিনি ডোমজুড়ে দাঁড়াতে পারবেন না। তাকে এমন কোনো আসনে দেয়া হবে যে আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনা কম। লড়াই করে জয় যদি ছিনিয়ে নিতে পারেন রাজীব বাবু, তাহলে তিনি মনোনয়ন পাবেন, এবং সেখানেই তিনি মনোনয়ন পাবেন যেটা বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। তাহলে পরেশ অধিকারী, পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সন্ধ্যা টুডু, আমাদের কৃষ্ণেন্দু, মালদার ইংলিশ বাজার, সাবিনা ইয়াসমিন, সাবিত্রী মৈত্র, তারপরে আব্দুল করিম চৌধুরী, এদিকে জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসুর এমনিতে টিকিট পাবেন, কিন্তু যদি এজেন্সির তদন্তের জালে জড়িয়ে পড়েন তাহলে একটা অনিশ্চয়তা তৈরি হবে। বিবেক গুপ্তা 50-50, স্বর্ণকমল সাহেবের টিকিট পাবেন না। ওদিকে আপনার বিপ্লব রায়চৌধুরী, জ্যোতির্ময় কর, সৌমেন মহাপাত্র, এরা কেউ টিকিট পাবেন না। তারপরে ফিরদৌস বেগম পাবেন না। লাভলি মৈত্রর আসন পরিবর্তন হতে পারে। মনোজ তিওয়ারির বিষয়টা 50-50। লক্ষ্মীরতন শুক্লাকে রোপিন করার চেষ্টা হচ্ছে, তিনি যদি রাজি হন তাহলে ভালো। ঝাড়গ্রাম, সেখানে কিন্তু কোনো প্রার্থী পরিবর্তন তৃণমূল করবে না। যদি আপনি দেখেন যে 294টা আসনেই তো তৃণমূল প্রার্থী দেবে, কম করে 70 জন প্রার্থী পরিবর্তন হবে, নতুন মুখ নিয়ে আসা হবে, এবং সেই জন্য একদম গ্রাউন্ড লেভেলে সমীক্ষা করছে আইপ্যাক। এবং যাদের টিকিট পাওয়ার সম্ভাবনা কম বলে আমি বললাম, সেগুলো সবই কিন্তু তৃণমূলের সূত্র থেকে আসছে। মানে তারা আইপ্যাক যে রিপোর্ট পাঠিয়েছে এদেরকে টিকিট দিলে জিততে পারবেন না, তাহলে কারা টিকিট পাবেন? হয়তো জেলা স্তর থেকে 3টে করে নাম পাঠানো হচ্ছে, সেখান থেকে ঠিক করা হবে। তবে শেষ সিদ্ধান্তটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন, এটা নিয়ে যেন কারুর মনে কোনো সন্দেহ না থাকে, তিনিই নেবেন। তার বালু তার অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘদিন ধরে। বালু নিজেই হাবড়ায় দাঁড়াতে চাইছেন না, তাকে একদম প্যাভিলিয়নে বসিয়ে দেওয়া হবে নাকি তার জন্য অন্য কোনো আসন দেওয়া হবে সেটা একদম দল নেতৃত্ব ঠিক করবে। যেমন সব্যসাচী দত্ত যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, মলয় ঘটক, অরূপ রায়, এদের সমস্ত আসন ঠিকঠাক থাকবে, কোনো বদলের কোনো সম্ভাবনা নেই। বিমান বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়
খর্দায় দাঁড়াবেন নাকি তাকে অন্য কোনো আসন দেয়া হবে সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। যেমন আশিস বন্দ্যোপাধ্যায়, বাংলার শিক্ষক, ডেপুটি স্পিকার, আগের মন্ত্রীও ছিলেন, সে বাম আমল থেকে বিধায়ক। বর্তমান বীরভূমের যারা জেলা নেতৃত্ব বা কোর কমিটি, তাদের সঙ্গে আশিস বাবুর সম্পর্ক ভালো নয়, তার টিকিট পাওয়ার সম্ভাবনাও কিন্তু কম। ওই কাজল শেখের ভাই শাহনওয়াজ, তার টিকিটটাও কাটা পড়তে পারে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্তেশ্বরে তৃণমূলই চাইছে না, কারণ সিদ্দিকুল্লাহর সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের গোলমাল সুবিদিত। আবার চৌধুরী সাহেবকে টিকিট না দিলে সংখ্যালঘু সমাজের কাছে ভুল বার্তা যেতে পারে, সেজন্য চৌধুরী সাহেবকে অন্য জায়গায় অ্যাকোমোডেট করা হবে, বা শেষ পর্যন্ত মন্তেশ্বরেই তিনি লড়বেন তৃণমূলের প্রতীকে। দেখুন, তৃণমূল সরকার টিকে আছে সংখ্যালঘুদের একচেটিয়া সমর্থন আর বেনিফিশিয়ারি। তাই সংখ্যালঘুরা এবার চাইছেন যে তাদের মধ্যে থেকে এবার তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক বেশি পরিমাণে প্রার্থী করা হোক তাদের সম্প্রদায় থেকে, সেটা মাথায় আছে শাসক দলের। আগের বার যত সংখ্যালঘু প্রার্থী ছিল তার থেকে অনেক বেশি সংখ্যালঘু প্রার্থী তৃণমূলের প্রতীকে দাঁড়াবেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই, এটাই হতে চলেছে।